তো যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে তাদেরকে আমি বলছি আজকের এই ক্লাসটা তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো প্লিজ দয়া করে কেউ স্কিপ করবে না। আজকের এই ক্লাসটা তোমাদের যেমন এখান থেকে তোমরা পরীক্ষায় 8 নাম্বার পাবে, তেমনি এই অধ্যায় থেকে কি কি লজিক আজকে সব এই অধ্যায় থেকে যা লজিক সমস্ত লজিক নিয়ে আজকের এই ক্লাসে আছে। সমস্ত লজিকটাই এই ক্লাসে আছে। আজকের পর থেকে আমি বলছি, তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি, জীবনে ভুল হবে না, একদম লিখিত দিলাম। মানে আমার টিউশনে পড়ে যদি তোমার ভুল হয় এটা আমি হতে দিব না, ঠিক আছে? আজকে প্লিজ তো দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করবে না। আরেকটা কথা বলে দিচ্ছি, এইখান থেকে কি কি লজিক হয় সব লজিক আমি আজকে তুলে দিই, তার উত্তর একদম ডিটেলস পুঙ্খানুপুঙ্খ আজকে আমি তোমাদের তুলে ধরবো এই ক্লাসে। সঙ্গে প্লিজ নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে, কারণ তাদেরকেও এই ক্লাস করার সুযোগ করে দেবে, কারণ আমার একটা ফ্রি টিউশন। তো আমি বলছি এখানে যেমন কোন কোন লজিক আছে এই অধ্যায় থেকে বুঝে গেছো। এই অধ্যায়টা হচ্ছে অমাধ্যম অনুমান। তো আজকে তোমাদের ক্লাসটা হচ্ছে অমাধ্যম অনুমান থেকে। আমার মেইন ক্লাস কমপ্লিট হয়েছে, এখন এক্সট্রা ক্লাস চলছে। তো পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, পুরো অধ্যায় কিন্তু আমাদের পুরো সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, এখন এক্সট্রা ক্লাস চলছে। তো আজকের আলোচনা হচ্ছে তোমাদের হচ্ছে অমাধ্যম অনুমান। তো এখান থেকে যেমন বড় 8-এর আসবে, নোট আসবে 8 প্লাস লজিক আসবে। তো এই মুহূর্তে আমি তোমাদের লজিক, এখান থেকে কি কি লজিক আছে সমস্ত লজিকগুলো আজকে আমি তোমার একদম করে দেখাচ্ছি। মানে কোনটার সাথে কোন লজিকটা, কোনটা ভুল হয় কোনটা ঠিক হয়, আজকে তোমাদের এই ভিডিওটা দেখাবার জীবনে ভুল হবে না। আর আমি তোমাদের পার্থক্যটা বলে দিচ্ছি। তোমাদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রী তোমরা আছো, তোমরা নিজেরা ভাবছো যে আমরা ঠিক করি, কিন্তু ভুল কেন হয় বুঝো না। তোমরা পরীক্ষায় হয়তো ভাববে যে আমি ঠিক করে আসছি, কিন্তু আমি তোমাদেরকে বলছি, আমি দীর্ঘদিনের আমার ছাত্রদেরকে পড়ানোর অভিজ্ঞতা, তোমরা ভাবো যে ঠিক আছে, কিন্তু তোমরা কোন জায়গায় ভুল করো আজকের এই জায়গাটায় তোমাদের আজকে ক্লিয়ার করে দেবো আমি আজকে। তো আমি তোমাদের জন্য আমি এই অধ্যায় থেকে যা যা লজিক আছে সব লজিকগুলোই আমি তুলেছি। তো দেখো, আমি আগে তোমাদেরকে বলে দিচ্ছি এই অধ্যায় থেকে কি কি লজিক হয়, অমাধ্যম অনুমান থেকে কি কি লজিকগুলো আমাদেরকে আগে জানতে হবে। কারণ এই অধ্যায় থেকে যেমন বড় প্রশ্ন আসবে, লজিকের 8 মার্কের আসবে, ঠিক তেমনি শর্ট প্রশ্ন আসবে। তো বিষয় আছে, আমাকে কিন্তু সবগুলোই জানতে হবে। তুমি যদি ভাবো যে এই অধ্যায় থেকে বড় যেটা প্রশ্ন 8-এর জন্য এসেছে আমি সেটা পড়বো না, তাহলে ঠিক আছে, তুমি পড়বে না। কিন্তু তোমাদের এই ভুলটা হয় বলে আজকে তোমরা পরীক্ষা ভালো নাম্বার পাও না। কারণ তোমাদেরকে যে পড়িয়েছে, আমি তোমাদের কেন ভুল হয়েছে আমি তোমাদেরকে বলছি। কারণ যে প্রশ্নটা 8-এ এসেছে সেই প্রশ্নটা যদি তুমি বাদ দাও, এবার শর্ট প্রশ্নে যে আসবে সেটা তোমাকে কিন্তু ওই যে প্রশ্নটা 8-এ এসেছিল সেটা শর্ট প্রশ্নে দিয়ে দিতে পারে। তাই কোনো লজিক বাদ দেওয়া যাবে না। কেন বাদ দেওয়া যাবে না সেটা আমি তোমার সব কিছু বলছি। তো আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই অধ্যায় থেকে কি কি লজিক হয়। একটা একটা করে লজিক আজকে আমি তোমাদেরকে ডিটেলসে আলোচনা করছি, কেন কোনটার সাথে। দেখো, এই অধ্যায় থেকে প্রথমত লজিক যেটা হয় সেটা আমি বলছি, নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে বিবর্তন ও আবর্তন করো। তাহলে এই লজিকটা কি? তো বিবর্তন আবর্তন করো, আজকে সব কিছু আজকে ডিটেলসে আলোচনা করছি। তারপরে একটা লজিক হয়, কি হয় সবগুলোই তুলেছি এখান থেকে যা যা লজিক হয়। নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে আবর্তন ও বিবর্তন করো। তারপর এখান থেকে লজিক হয়, নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে বিবর্তনের আবর্তন করো। তারপর এখান থেকে লজিক হয়, নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে আবর্তনের বিবর্তন করো। এই যে পুরো লজিকটা আমি কিন্তু তোমাদের তুলে ধরছি, আজকে আমি বুঝিয়ে দিব। আজকে আমি এতবার করে তোমাদের মেইন ক্লাস নিয়েছি, প্রত্যেকটা লজিক আমি প্রত্যেকটা অধ্যায় থেকে আমি কিন্তু প্রচুর প্র্যাকটিস করেছি। মেইন ক্লাস কমপ্লিট হয়ে গেছে, এক্সট্রা ক্লাস করিয়েছি। তারপরেও তোমাদের কিন্তু যে জায়গাটা ভুল হচ্ছে আজকে সেই জায়গাটা ক্লিয়ার করে নাও। আর মাত্র কয়েকটা দিন আছে পরীক্ষার, প্লিজ তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, সঙ্গে বন্ধুদেরকে কিন্তু শেয়ার করে দিবে। তো আজকে দেখো, তারপর কোনটা বাদ দিতে হবে, কোনটা পড়তে হবে, কোনটা 8-এর জন্য পড়তে হবে, সব বলে দিচ্ছি। আগে তোমরা ক্লাসটা করো, আর বাদ দিলে কি অসুবিধা হবে, কি অসুবিধায় পড়বে আমি তোমাদেরকে বলছি। আর এবারের 8-এর জন্য কোনটা আসবে সেটাও আমি তোমাদের এখানে এই ভিডিওতে আজকে এই অধ্যায় থেকে যা যা ক্লাস করিয়েছি আজকে সমস্ত ক্লাসগুলোকে এক ছাতার তলায় এক ভিডিওতে আজকে নিয়ে এসেছি। এই ভিডিওতেই সমস্ত লজিকগুলো আজকে আলোচনা হয়ে যাবে। তো দেখো, লজিকগুলো আমি নিয়েছি, লজিক তো আমি প্র্যাকটিস করিয়েছি, মেইন ক্লাস করিয়েছি। আজকে তোমাদের ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি কোথায় তোমাদের ভুলটা হয়। দেখো, তাহলে আজকের প্রথম ক্লাসটা কি? প্রথমটা হচ্ছে যে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে বিবর্তন ও আবর্তন করো। তাহলে প্রথমত বিবর্তন আবর্তন আমি তোমাদেরকে আগেই বলেছি, এই অমাধ্যম অনুমান থেকে লজিক যাই করো না কেন সবার আগে আমাদেরকে জানতে হবে আবর্তন ও বিবর্তনের নিয়মটা জানতে হবে। তাহলে আবর্তনের নিয়ম আমি মেইন ক্লাসও করেছি, তোমাদের মধ্যে অনেকেই ক্লাসগুলো ঠিকঠাক করো না, আবর্তন ও বিবর্তন ক্লাস। আমি তোমাদেরকে বলছি প্রত্যেকটা অধ্যায়
চ্যানেলের প্রোফাইল অপশনটা ক্লিক করে ভিডিওজ অপশনে ক্লিক করে পরপর নিচের দিকে এখন যেগুলো ক্লাস হচ্ছে এক্সট্রা ক্লাস একটু নিচের দিকে দেবে, যুক্তি থেকে আরম্ভ 12টা অধ্যায় আছে। তো টিউশনে যেমন তোমরা পড়তে যাও কি হয়, নিশ্চয়ই তোমাদের একদিনে একটা যুক্তি অধ্যায় শেষ করে না, নিশ্চয়ই একটা যুক্তি অধ্যায় শেষ করতে এমসিকিউ এসিকিউ লেখাতে বুঝিয়ে দিতে নিশ্চয়ই তোমাদের 2 সপ্তাহ লাগে বা 1 সপ্তাহ লাগে। তো সেরকমও আমার যুক্তি থেকে তারপর বচন প্রত্যেকটা অধ্যায়, তো মনে করো যে নিশ্চয়ই যুক্তি অধ্যায় 3টা ভিডিও হবে বা 2টা ভিডিও হবে, তারপর বচন শুরু হলো, বচন অধ্যায় শুরু হলো, নিশ্চয়ই বচন অধ্যায় একদিনে শেষ হবে না। তাহলে বচন অধ্যায় শেষ হতে নিশ্চয়ই তোমাদের টিউশনের সব সেরকমই, তো আমারও তো সময় লেগেছে। তাহলে বচন অধ্যায় থেকে যা যা ক্লাস করেছি নিশ্চয়ই বচনে কয়টা ভিডিও আছে, তো এরকম প্রত্যেকটা অধ্যায়ের পরপর ভিডিওগুলো সিরিয়ালি হচ্ছে যুক্তি থেকে আরম্ভমূলক 12টা অধ্যায় সিরিয়ালি পেয়ে যাবে। তারপর এক্সট্রা ক্লাস, এখন যে যে অধ্যায় থেকে এক্সট্রা ক্লাসগুলো যেখানে দরকার সেগুলো করাচ্ছি, এখন যেমন আজকে এক্সট্রা ক্লাস, এগুলো সব হচ্ছে এক্সট্রা ক্লাস। তো এটাই বলছি, এক্সট্রা ক্লাসে কোনো সিরিয়ালিটি নেই, যেখানে যেখানে দরকার যেটা যেটা আমার মনে পড়ছে যেটা যেটা দরকার সেটা এক্সট্রা ক্লাস, কিন্তু সিরিয়ালি আমি যুক্তি অধ্যায় কমপ্লিট করে দিই। আজকে যেমন বচনটা তোমাদের আজকে অমাধ্যম অনুমানটা আজকে ফিনিশিং দিয়ে দিব, আজকের পর থেকে আর অমাধ্যম অনুমান থেকে আর তোমাদের সমস্যা হবে না। তাহলে এখান থেকে আমি মেইন ক্লাস এক্সট্রা ক্লাস করিয়ে দিচ্ছি। বিষয় আমি এখন যেটা বলতে চাচ্ছি ভালো করে দেখো, এই অধ্যায় থেকে আবর্তন ও বিবর্তন যতই আমরা করি, শুধু কি মূল যেটা বিষয় আমাদেরকে জানতে হবে এগুলো আমি সব করে দিয়েছি। তো যারা নোট করবে, যারা লজিক করবে তারাও কিন্তু এই ক্লাসটা করবে, না হলে কিন্তু বিপদে পড়বে। ভালো করে দেখো, আবর্তন করার সময় আমি তোমাদেরকে এই কথাগুলো বলেছি, আমি কিন্তু মুখে মুখে বলি এই কথাগুলো, আমি তোমাদেরকে বলছি যে আবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ, আবর্তিত বচনে বিধেয় পদ হবে। 2 নাম্বার নিয়ম কি, এই যে নিয়মগুলো এগুলো কিন্তু লাগবে, কারণ এগুলো নোট লেখার সময় যেমন লাগে তেমনি লজিকও লাগে, লজিকের নিয়মটা লাগে, কিন্তু নোট লেখার সময় বলে দিবে আবর্তনের নিয়মগুলি লেখো, উল্লেখ করো, তাহলে তখন কিন্তু এই 4টা নিয়মে কিন্তু তোমাদেরকে দিই, তাহলে তোমাদের নোট লেখার সময় এগুলো কাজে লাগবে। নিয়মের লজিকের কোনো কিছুই ফেলার নয়। তাহলে আবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ, আবর্তিত বচনে বিধেয় পদ হবে। এই যে আমরা লজিকটা যে করি সেই লজিকটাই ভাষাগতভাবে একটা তুমি যে লজিকটা করছো সেটা তো তুমি বুঝেছো, সেটাই ভাষাগতভাবে এটা হচ্ছে লিখতে হবে নিয়মগুলো। তাহলে কি আবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ, আবর্তিত বচনের বিধেয় পদ, এগুলো কিন্তু পরীক্ষায় নোটে আসে। 2 নাম্বার আবর্তনীয় বচনের বিধেয় পদ, আবর্তিত বচনের উদ্দেশ্য পদ হবে। 3 নাম্বার নিয়ম কি, গুণের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ হ্যাবাচক থাকলে হ্যাবাচক, আবার নাবাচক থাকলে নাবাচক, আমি লিখে দিয়েছি, হয় থাকলে হয়, নয় থাকলে নয়। 4 নাম্বার নিয়ম কি, যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য হয়নি সে পদ আবর্তিত বচনে ব্যাপ্য হতে পারে না। এই যে নিয়মগুলো, তাহলে আবর্তন নিয়ম লেখার সময় তোমাদের আশা করি তোমাদের এই নিয়মগুলো তো আমি প্রথমে বলেছিলাম, আর যদি না দেখে থাকো তাহলে এখনই, এই জন্য বললাম এক ছাতার তলা সব, এই ভিডিওতে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আবর্তনের নিয়ম। এই যে আবর্তনের নিয়ম কি, উদ্দেশ্য বিধেয় পদ চেঞ্জ করি না, ওইটাই হচ্ছে এখানে আমরা চেঞ্জ কি করি, গুণটা কি না, ওই কথাগুলোই, এই যে 4টা নিয়মই যে লজিকটা করি সেই লজিকটার এই ভাষাটাই হচ্ছে সেটা, লজিকটা যে আমরা করছি সেটা এই ভাষাটা, 4টাই ভাষা। তারপর আমরা কি করি, এ বচনে আবর্তন কি করি, আই করি, ই এর কি করি, ই করি, আই এর কি করি, আই করি, আর ও এর কি করে সম্ভব, এটুকু আমাদেরকে জানতে হবে, এটা হচ্ছে আবর্তন। তাহলে আবর্তন হয়ে গেল। এবার হচ্ছে বিবর্তনের নিয়মটা আগে, এবার আবর্তনের নিয়মটা হয়ে গেল, এবার চলো বিবর্তনের নিয়মটা আমরা আগে দেখে নিই, তারপর আমরা এই লজিকগুলো তোমাদেরকে আমি কিন্তু করে দেখাচ্ছি কেন এরকম হলো। ঠিক আছে, প্রত্যেকটা লজিক আলাদা। তাহলে বিবর্তনটাকে বিবর্তনের মতো জানতে হবে, যেমন আবর্তনের 4টা নিয়ম ঠিক ছিল, ঠিক তেমনি বিবর্তনেরও কিন্তু 4টা নিয়ম আছে। কি কি, যে বিবর্তনের যে বিবর্তনটা যে আমরা করি সেটাও তো একটা লজিকের নিয়মে করি, সেই নিয়মটা ভাষাগতভাবে লিখিত। যেমন তোমরা নিরপেক্ষণের বৈধতা বিচার করো, তুমি যে বুঝলে কি করে দোষ হলো কি করে সেটা বুঝলে, কিন্তু বিচারে লেখো না, ঠিক তেমনি এটা নিয়মটা আমাদেরকে লিখতে হবে, কি নিয়মে তুমি আবর্তনটা করছো, কি নিয়মে বিবর্তন করছো সেটাই। আর এগুলো আবার কি পরীক্ষায় কিন্তু অথবা দিয়ে যে নোটটা প্রশ্ন থাকে আবর্তন কাকে বলে, আবর্তন নিয়মগুলো সেটা কিন্তু দিয়ে দেয়, তাই এটা কিন্তু কেউ ফেলার নয়। তোমার যদি মনে হয় যে আমি নোট লিখবো তাহলে তোমার কিন্তু এগুলো কাজে লাগবে, তাই প্লিজ এগুলো কিন্তু তোমরা, এই জন্য আমি বলছি আমার প্রত্যেকটা ক্লাস কেউ যদি মিস করে থাকো তাহলে বিপদ কিন্তু তোমাদের। 80 পেতে গেলে আমার প্রত্যেকটা ক্লাস করতে, এখানে এই সুযোগ, টাকা ফ্রিতে টিউশন পাচ্ছ, এই সুযোগ তোমরা জীবনে পাবে না। আশা করি তোমরা তো টিউশনে পড়েছো, তো প্লিজ দয়া করে ক্লাসগুলো করো, ঠিক আছে। তাহলে বিবর্তনের নিয়ম কি, বিবর্তনের নিয়ম হচ্ছে বিবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ, বিবর্তিত বচনের উদ্দেশ্য পদ হবে। এই যে উদ্দেশ্যপদই থাকে, ওই কথাটা এখানে ভাষাগতভাবে। 2 নাম্বার নিয়ম কি, বিবর্তনীয় বচনের বিধেয় পদের বিরুদ্ধ পদ, বিবর্তিত বচনের বিধেয় পদ হবে। ওই যে কি করি, বিধেয় পদে কি করি, অযুক্ত করি না, সেই ভাষাটাই এখানে হচ্ছে। আলটিমেটলি উদ্দেশ্য চেঞ্জ করি না, কিন্তু বিধেয় পদের সামনে কি করি, বিধেয় পদের বিরুদ্ধ পদ দেই না, কি করি, অযুক্ত করে দেই না, সেটাই তো, ওইটাই করছে বিবর্তনীয় বচনের
বিধবা পদে বিরুদ্ধ পদ, বিবর্তিত বচনে বিধবা পদ। বিবর্তিত মানে কি? বিবর্তিত মানে যেটা বিবর্তন হলো, আর বিবর্তনীয় মানে কি যেটা বচন হলো, যেটাকে তুমি বিবর্তন করবে সেটাকে। আশ্রয় বাক্যটাকে বিবর্তনীয় বলা হয়, আর সিদ্ধান্তটাকে কি বলে? বিবর্তিত। মানে বিবর্তিত মানে বিবর্তন, আবর্তনীয় মানে আশ্রয় বাক্যটা, আর আবর্তিত মানে আবর্তন। বোঝা গেল? সেটাই, এটাই 3 নাম্বার নিয়ম কি? গুণের পরিবর্তন হবে। বিবর্তনের সময় আমরা কি করি? গুণটা চেঞ্জ করি না, হয় থাকলে নয়, হয় নয় থাকলে সেটাই, যে গুণের পরিবর্তন হবে, অর্থাৎ হ্যাবাচক থাকলে নাবাচক, আবার নাবাচক থেকে হ্যাবাচক, সেটা লিখে দিয়েছি। তারপর দেখো পরিমাণের কোনো পরিবর্তন হবে না, এ থেকে ই থেকে আই থেকে ও থেকে আই, এটা তাই তো করি। পরিমাণের কোনো পরিবর্তন না, এ থাকলে ই লিখি, ই থাকলে ই লিখি, এটাই তো করি। ওই জন্য এটা বলছে পরিমাণে কোনো পরিবর্তন হবে না। আবার এখানে কি ভালো করে দেখো, এই লাইনটা আমাদের মুখস্থ করতে হয়। এ বচনে বিবর্তনে কি করি? ই করি। আবার ই বচনে বিবর্তন কি করি? এ করি। আই বচনে বিবর্তন করি ও করি। আবার ও বচনে বিবর্তন করি আই করি। তো এই যে লজিক, এটা হচ্ছে বিবর্তনের ফিগার, আর ওটা হচ্ছে আবর্তনের ফিগার। এই লজিকটা থেকে আবার তোমাদের শর্ট প্রশ্নগুলো তুলে দিই। যেমন পরীক্ষায় তোমাদেরকে বলতে পারে সরাসরি এ বচনের বিবর্তন কি হবে, তাহলে তোমাকে নিশ্চয়ই তখন এটা কাজে লাগবে। তাহলে কোনোটাই ফেললাম নয়, কোনোটাই ফেললাম নয়। লজিক থেকে মনে করো যেটা মানে যে কোনো প্রশ্ন তোমাকে শর্ট প্রশ্ন তুলে দিতে পারে, যে কোনো নোটেও তুলে দিতে পারে। ঠিক আছে? তাহলে বোঝা গেলাম। তাহলে এই হচ্ছে এই বিবর্তনের স্ট্রাকচার, এই হচ্ছে আবর্তনের স্ট্রাকচার। তো এবার হচ্ছে মূল নিয়মে চলো, আবর্তন লজিকগুলো মানে কিভাবে, কোনটা লজিকের কি ধরন। তো এবার হচ্ছে চলো মূল বিষয়ে এবার চলে আসি। এবার এখান থেকে যে লজিকগুলো হয়, 1 নাম্বার লজিক কি হয়? 1 নাম্বার লজিকগুলো হয়, নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে বিবর্তন ও আবর্তন করো। 1 নাম্বার লজিক হচ্ছে বিবর্তন ও আবর্তন করতে। এটা আবার কেমন লজিক, যেটা তোমরা কিন্তু করতে গিয়ে বারবার করে ভুল করো। তো প্লিজ দয়া করে আজকের এই ভিডিওটা ভালো করে দেখে তারপরে বাকি ক্লাসগুলো তোমরা করবে আর প্র্যাকটিস করবে। তো দেখো, যখনই বলবে বিবর্তন ও আবর্তন করো, তখন লজিকটা কি হয়? তুমি কিন্তু ভাবছো যে আমি স্কিপ করি, আমি এটা জানি। আমি গ্যারেন্টি দিয়ে বললাম, তুমি জানেও তুমি ভুল করো। জয় ধরনের লজিক হচ্ছে এখানে, যত ধরনের হচ্ছে সেগুলো তুমি দেখো, এক একটা লজিকের এক এক ধরনের। ভালো করে দেখো, বিবর্তন ও আবর্তন যখন বলবে তখন কি হবে? একটা বাক্য নিয়েছি, কখনো আমি সবগুলো আজকে তুলনা করব, যার জন্য আমি সমস্ত লজিকগুলো একসাথে নিয়েছি। ভালো করে দেখো, কাক কখনো সাদা হয় না, তাহলে নিশ্চয়ই এটা বচন করতে হবে। কাক কখনো সাদা হয় না, দেখো বচন তো আমি অজস্র করিয়েছি, প্রত্যেকটা বচন প্রচুর প্র্যাকটিস করিয়েছি, তাই বচন নতুন করে আর এতগুলো এখন তুলনা করা যাবে না, তাহলে বিশাল টাইম লেগে যাবে। তাহলে কাক কখনো সাদা হয় না, তাহলে এটার ক্ষেত্রে যখন আমাদেরকে বলবে বিবর্তন ও আবর্তন করো, তখন মনে রাখবে প্রথমত বচন করতে হবে, বচন করে সেটাকে বিবর্তন করতে হবে, সেটাকে বচনটাকে আবর্তন করতে হবে। তো ভালো করে তো, কাক কখনো সাদা হয় না, তাহলে কখনো নয়, এটা কি বচন হয়? এটা ই বচন হয়। তাহলে কোনো কাক নয় সাদা, ই বচন দিয়ে দিলাম, এটা মূল বচন লিখে দিলাম। তোমরা বারবার করে বলছি, যেটা বচন হবে না সেটাকে মূল বচন লিখে দাও, বারবার করে মাথা খারাপ করার দরকার নেই। তোমরা মূল বচন মানে যেটা বচন হলো সেটা মূল বচন লিখে দাও, ব্যাস হয়ে গেল। এবার প্রথমত প্রশ্নটা কি বলছে? বিবর্তন ও আবর্তন। যখন এই যে ও কথা দিবে না, তখনই কিন্তু লজিকটার মধ্যে একটু টুইস্ট আছে। মানে ও মানে কি? মানে বলছে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে বিবর্তন ও আবর্তন করো। যদি বলে ও, তখন মনে রাখবে যেটা বচন হলো, যে বাক্যটা বচন হলো, এই মূল বচন যেটা হলো, ওই বচনটার বিবর্তন করতে হবে, ওই বচনটা কি আবর্তন করতে হবে, এই নিচেরটা না। কখন? যখন বলবে বিবর্তন ও আবর্তন করো, তার মানে তখন বুঝবে যে মূল বচন যেটা, যে মূল বচনটাকেই বিবর্তন করতে হবে, আবার মূল বচনটাকে আবর্তন করতে হবে। ভালো করে দেখো, কোনো কাক নয় সাদা, এটা তো ই বচন হলো। ই বচন হলো, তার ই বচনের প্রথমে কি করতে বলছে? বিবর্তন করতে বলছে। তাহলে মূল ই বচনের বিবর্তন কি? আমরা এখনই দেখলাম ই বচনের বিবর্তন কি। ই বচনের বিবর্তন নিশ্চয়ই হবে এ বচনের বিবর্তন, যেমন ই, তাহলে ই বচনের বিবর্তন কি? এ। তাহলে ই বচনের বিবর্তন, এই লাইনটাতে কি করবো? এ বচন করব, ব্যাস বিবর্তন হয়ে গেল এ বচন। এবার এ বচন, এবার বিবর্তন করব এ বচন, প্রথমে লাইনটা যদি শুরুটা সকল দিতে হবে। তারপরে কি করতে হবে? বিবর্তনের নিয়ম কি? বিবর্তনের নিয়ম হচ্ছে উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদই থাকবে, তো কাককে কাকি রাখলাম। তারপর কি 2 নাম্বার নিয়ম কি? গুণের চেঞ্জ হবে, ব্যাস গুণের চেঞ্জ হলো, নয় আছে হয় হলো। তারপরে কি? বিধবা পদে বিরুদ্ধ পদ হবে, তো সাদা আছে তার বিরুদ্ধ পদ অযুক্ত করে দিলে ব্যাস বিরুদ্ধ পদ হয়ে গেল। ব্যাস তাহলে কি হলো? সকল কাক হয় অসাদা, ব্যাস এ বচন দিয়ে দিলাম বিবর্তিত, এই যে বিবর্তিত লিখে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার কি এরপরে লাইনটা কি করবো? এটা থেকে না, এটা কি এই যে মূল বচনটা থেকে আবর্তন করবো, তাহলে মূল বচনটা কি? ই বচন, ই বচনের আবর্তন কি? এরপরে লাইনটা ই বচনই হবে, কারণ এ বচনের আবর্তন আই, ই এর ই, আই এর আই, ও এর সম্ভব নয়, তাহলে ই বচনের আবর্তন কি হবে? ই হবে। তাহলে আর আবর্তনের নিয়ম কি? আবর্তনের নিয়ম হচ্ছে উদ্দেশ্য বিধবা চেঞ্জ করে দাও, ব্যাস এটাই তো নিয়ম, যে উদ্দেশ্য বিধবা চেঞ্জ করে দাও, যে ভাষাটা আমি বললাম ওই ভাষাটাই তো। আবর্তনীয় বচনে উদ্দেশ্য পদ, আবর্তিত বচনে বিধবা পদ হবে, আবর্তনীয় বচনে বিধবা পদ, আবর্তিত বচনে উদ্দেশ্য পদ হবে, গুণের কোনো পরিবর্তন হবে না, তাই তো হলো।
এটাই নিয়ম। তাহলে আবর্তনের মূল নিয়মটা কি? উদ্দেশ্য যদি চেঞ্জ করে দাও, তাহলে এখানে দেখো এই যে কোনো সাদাটার সাথে সামনে নিয়ে আসি, পাখিটা যোগ করছি কেন? সাদাটা তো আলটিমেটলি পাখি, এই জন্য পাখি কোথাটা যোগ করলাম, এখানে যোগ করলে কোনো অসুবিধা হয় না, এখানেও দিতে পারতো, এখানেও কোনো অসুবিধা নেই। তাহলে কোনো সাদা পাখি নয় কাক, ব্যাস ব্যাস হয়ে গেল। তাহলে এটাই হলো ই বচন দিয়ে এই যে আবর্তিত, আবর্তিত দাও আর বিবর্তিত, ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে এই ধরনের লজিক হচ্ছে বিবর্তন ও আবর্তন। তাহলে বোঝা গেল যখন বলবে বিবর্তন আবর্তন তখন মনে রাখবে মূল যে বচনটা হলো মূল বচনটাকে বিবর্তন করবো, মূল বচনটাকে আবর্তন করব। তাহলে তুমি এই লজিকটা যদি শেখো তাহলে নিশ্চয়ই বিবর্তন ও আবর্তন যদি করো তাহলে নিশ্চয়ই তুমি আবর্তন ও বিবর্তন করতে পারো, কারণ যে নিয়মে বিবর্তন ও আবর্তন করলে সেই একই নিয়মে আবর্তন ও বিবর্তন করবে। তো চলো এবার আবর্তন ও বিবর্তন করা যাক। তাহলে এই লজিকটা শিখলাম, তারপর আবর্তন ও বিবর্তনটা করি, আবর্তন ও বিবর্তনটা করি। তারপর আমি তোমাদেরকে বলছি আবর্তন ও বিবর্তনটা এটা কিন্তু পরীক্ষায়, কিন্তু তোমাদের পরীক্ষায় 2023 সালে এসেছে। কিন্তু বিষয় তোমাদের অনেক, তোমরা যদি টিউশনে পড়ে থাকো তোমাদেরকে হয়তো অনেকে বলেছে এটা আর করিস না, এটা আসবে না। আমি তোমাদেরকে বলছি লজিক তো তোমাকে শিখতেই হবে, কারণ যদি তুমি এটা তোমার আটে দিল না, আটে দিবে না, কিন্তু তোমাকে যদি শর্ট প্রশ্নে দিয়ে দিবে তুমি কি করবে? তাহলে তুমি পারবে না, তুমি যদি না শিখে রাখো। কিন্তু শর্ট প্রশ্নের জন্য তো তোমাকে বলেনি, শর্ট প্রশ্ন যে কোনো প্রশ্ন দিতে পারে, লজিক থেকে দিবে। যদি বলে যে শর্ট প্রশ্ন করো, আবর্তন ও বিবর্তন করো, তাহলে তুমি কি করে? পারবে না। ওই জন্যই তোমাকে করতে হবে। বুঝাতে পারলাম? তাহলে এটা আটের জন্য না, কিন্তু আটের জন্য এটা না, কিন্তু বাকি তাহলে কোনগুলো সেটাও আমি বলছি। আগে তোমাদের কি কি লজিক আছে আমি এই অধ্যায় থেকে আমি সেটা সব বলছি। তাহলে যখন আবর্তন ও বিবর্তন করো, তাহলে যে নিয়মে তুমি করলে বিবর্তন ও আবর্তন করো সেই একই নিয়ম, শুধু এখানে প্রথমে কি করতে হবে? আবর্তন, তারপর বিবর্তন। তো ভালো করে দেখো প্রশ্নটা, নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে আবর্তন ও বিবর্তন করো। এটা একটা প্রশ্ন নিয়েছি, জড়বাদী হলেই 4 ভাগ হয় না। তো ভালো করে দেখো এই বচনটা আমি নিয়েছি, জড়বাদী হলে 4 ভাগ হয় না। তাহলে এটা কোন বচন? এটা কোন বচন? এটা কিন্তু ও বচন। জড়বাদী হলেই 4 ভাগ হয় না, তাহলে হলেই হয় না, তাহলে এটা ও বচন হবে। তাহলে কোনো জড়বাদী নয় 4 ভাগ। তাহলে এটা কোন বচন হলো? ও বচন। মূল বচন লিখে দিয়ে দিলাম। এবার যেহেতু ও বচন হলো, তাহলে প্রথমত কি করতে হবে? প্রথমত বাক্যটাকে বচন করে প্রথমে কি করতে হবে? আবর্তন করতে হবে। তাহলে মূল বচনটাকে আবর্তন করতে হবে। তো মূল বচনটা কি? যে মূল বচন লিখে দিই, মূল বচন। তো মূল বচনটা কোন বচন? ও বচন। আর আমরা কি জানি? এ বচনে আবর্তন কি জানি? আই জানি। ই এর ই, আই এর আই, ও এর সম্ভব নয়। তাহলে এখানে লিখে দিব তখন ও বচনে আবর্তন সম্ভব নয়, আর ব্র্যাকেটে কি লিখবো? আবর্তিত। যেহেতু আবর্তনটা সম্ভব নয় তাহলে এই লাইনটাই তো আবর্তিত, এই জন্য ব্র্যাকেটে লিখে দিলাম আবর্তিত। ক্লিয়ার হয়ে গেল? ব্যাস, আবর্তনটা এটা। তাহলে ও বচনে আবর্তন সম্ভব না, ব্র্যাকেটে লিখে দিলাম আবর্তিত। এবার এর পরের লাইনটা কি? এরপর এটা থেকে না, যে নিয়মে বিবর্তন ও আবর্তন করলে একই নিয়ম, এটা প্রথমে আবর্তন। তাহলে মূল বচনটাকেই প্রথমত আবর্তন করতে হবে, মূল বচনটাকেই বিবর্তন করতে হবে। তাহলে এইটার তো আবর্তন সম্ভব না, কিন্তু এইটার তো বিবর্তন সম্ভব। মূল বচনটার বিবর্তন সম্ভব। মূল বচনটা কি ছিল? মূল বচনটা ছিল ও বচন। তাহলে ও বচনের বিবর্তন কি? আই হবে। আমরা জানি এ বচনের বিবর্তন ই বচনের বিবর্তন এ, আই এর ও এর আই। তাহলে ও বচনের বিবর্তন কি হবে? আই হবে। তাহলে এই লাইনটা হবে আই হবে। তাহলে এবার বিবর্তন করব। আর বিবর্তনের মূল নিয়মটা কি? বিবর্তনের মূল নিয়মটা হচ্ছে যে উদ্দেশ্যপদ রাখো, গুণটা চেঞ্জ করো, শুধু বিরুদ্ধপদ করো, ব্যাস বিবর্তন কমপ্লিট। তাহলে কি আছে এখানে? কোনো জড়বাদী নয় 4 ভাগ, এটাকে কি করবো? বিবর্তন করব। তাহলে এটা ও বচনের বিবর্তন কি? আই। তাহলে এখানে শুরুটা আই এর নিয়ম কি? কোনো দিতে হবে, তারপর উদ্দেশ্যপদী রাখতে হবে, জড়বাদী রাখতে হবে, তারপর গুণটা চেঞ্জ করতে হবে, 9 আছে এখানে হয় হবে, 4 বিধপদ আছে, বিরুদ্ধপদ অযুক্ত করতে হবে, ব্যাস। তাহলে কি হলো? কোনো জড়বাদী হয় 4 ভাগ, ব্যাস। এই যে আই বচন দিয়ে বিবর্তিত, ব্যাস। এটা হলো এই যে এই নিয়ম, এটা হলো আবর্তন ও বিবর্তন নিয়ম, আবর্তন ও বিবর্তন। তার মানে বোঝা গেল বিবর্তন ও আবর্তন করো বললে ওরকম। প্রথমে যেটা করলাম আবর্তন ও বিবর্তন, এই প্রশ্নটা 2023 সালে এসেছিল। দেখো আমি করে দিলাম। কিন্তু ভালো করে দেখো তো একই স্ট্রাকচারে, শুধু কি প্রথমে করতে হবে তোমাদেরকে, এটার ক্ষেত্রে করতে হবে আবর্তন, তারপর করতে হবে বিবর্তন, মূল বচনটার। তো এই ধরনের লজিকের মূল সিস্টেম কি? প্রথম মূল বচনটাকে করতে হবে আবর্তন, মূল বচনটাকে বিবর্তন, মূল বচনটাকে বিবর্তন, মূল বচনটাকে আবর্তন। তো দুই ধরনের লজিক ক্লিয়ার হয়ে গেল এই অধ্যায় থেকে। তাহলে 2 ধরনের লজিক আমরা কিন্তু শিখে গেলাম। আশা করি আর কোনোদিনও সমস্যা হবে না। তো এই জিনিসটা তোমরা কম্পেয়ারটা বুঝবে। তাহলে এটা হয়ে গেল। এবার চলো নেক্সট লজিক, এই অধ্যায় থেকে কি লজিক আছে। নেক্সট লজিকটা দেখো, নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে বিবর্তনের আবর্তন করো। এবার ভালো করে দেখো,
আজকে আমি এই জন্য বলছি, আজকে সমস্ত লজিকগুলো আজকে আমি তোমাদের কম্পেয়ার করছি, ভালো করে দেখো। নাম মানে বলার ধরন অনুযায়ী তোমাদের লজিক পরিবর্তন হচ্ছে, মানে কিভাবে বলেছে আর সেইভাবে লজিকটা হচ্ছে, কিন্তু তোমরা এই বলাটাই ধরতে পারো না। এক একটার ভাষা এক এক রকম, সেই অনুযায়ী লজিকটা। যেমন বললো বিবর্তন আবর্তন করো সেরকম লজিক, আবর্তন ও বিবর্তন করো সেরকম লজিক, এবার দেখো একই রকম না। তো তোমাদের এই বিষয়গুলো বুঝতে হবে। তোমরা ভাবো আমি পারি, আমি এই জন্যই আজকে ভাবলাম যে এই বিষয়টা নিয়ে তোমাদের আজকে একটা ক্লাস করার দরকার আছে। এই জন্য বললাম প্লিজ ক্লাসটা সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করো, ঠিক আছে? পরীক্ষা চলে এসেছে, তাই এখনই ভুলটা শুধরে নাও। আশা করি আজকের পর থেকে আর এই অধ্যায় থেকে লজিক আর জীবনে ভুল হবে না। তো এইভাবে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হতে থাকবে, ক্লাসগুলো করতে প্লিজ সব ক্লাসগুলোই তোমরা করতে থাকো। ভিডিওস অপশনে ক্লিক করে পরপর যা ভিডিও আছে মেন ক্লাস এক্সট্রা সব করো। তারপর দেখো নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে বিবর্তনের আবর্তন করো। এবার কি বলছে বিবর্তনে, এই জন্য বলার ধরনটা বুঝবে। শুধু একটু ঠু করে দেখে ভাবলে ব্যাস এই লজিকটা তো ওরকম, এটাই যদি করো তাহলে ভুলটা তোমাদের চরম ভুল হবে, জীবনে আর শুধরানোর জায়গা থাকবে না। পরীক্ষা দিয়ে ব্যাস আর তো তখন চিল্লায় কোনো লাভ নেই। তাহলে কি বলছে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে বিবর্তনে আবর্তন করো। তাহলে এই লজিকের মূল যেটা সেটা হচ্ছে প্রথমত আমাদেরকে জানতে হবে আবর্তন আর বিবর্তন, তারপরের যেভাবে বলবে সেভাবে। তো আমি সমস্ত লজিকগুলোই আজকে তুলে ধরেছি একই ভিডিওতে, ভালো করে দেখো। এবার বলছে বিবর্তনে আবর্তন করো। চলো একটা বাক্য নিয়েছি, ছাত্ররা ছাড়া আর কেউ প্রতিবাদী নয়। তাহলে এটা কার নিয়ম? এটা হচ্ছে এ বচনের নিয়ম, বিশেষ নিয়ম। আমাদের বচন ক্লাসে তোমরা দেখবে, বচন ক্লাসে মেন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাসের নিয়মগুলো বারবার করে লিখে দিয়েছি, প্র্যাকটিস করিয়েছি, বারবার করে নিয়মগুলো বলে দিয়েছি। কি কি বলছিলাম? কেবল, কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, ছাড়া, কেউ নয়। এই যে শব্দগুলো কেবল, কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, ছাড়া, কেউ নয়, এই শব্দগুলো থাকলে এ বচন হয়, কিন্তু উদ্দেশ্য আর বিধপদের স্থান পরিবর্তন হয়। তো এখানে ভালো করে তো ছাড়া কেউ নয় মিলে গেছে, ছাড়া কেউ নয় মিলে গেছে। তার মানে এই যে ছাড়া কেউ নয় থাকলে তোমরা অনেকেই হয়তো ভাবো যে এই শব্দ থাকলে কিন্তু হয়তো ই বচন হবে। আমি বলছি এটা কিন্তু নিয়মে আছে যে ছাড়া কেউ নয় যদি একসাথে থাকে তাহলে এটা এ বচন হয়, কিন্তু উদ্দেশ্য আর এক্ষেত্রে উদ্দেশ্য আর বিধপদের স্থান পরিবর্তন করতে হয়, ঠিক আছে? তাহলে ছাড়া কেউ নয় মিলে গেছে, তাহলে এটা এ বচন হবে, উদ্দেশ্য বিধপদের স্থান পরিবর্তন হবে। তাহলে উদ্দেশ্য পদ কি ছিল? ছাত্ররা, প্রতিবাদী ছিল বিধপদ, তাহলে স্থান পরিবর্তন, বচন করার সময় স্থান পরিবর্তন হবে, তাহলে বিধপদটা সামনে আসবে। তাহলে কি হবে? সকল প্রতিবাদী ব্যক্তি হয় ছাত্র, সকল প্রতিবাদী ব্যক্তি হয়, উদ্দেশ্য বিধপদ চেঞ্জ করে দিলাম, বচন হয়ে গেল এ বচন, লিখে দিলাম মূল বচন। ক্লিয়ার? বচনটা ক্লিয়ার? এবার চলো নিয়ম কি বলছে, বিবর্তনেরও আবর্তন করো। তাহলে মূল বচনটা হয়ে গেল লেখা, মূল বচন লেখা হয়ে গেল। প্রত্যেকটাতে মূল বচন লিখবে, মূল বচন লিখলে তোমাদের অত মাথা খারাপ হবে না। তো মূল বচন লিখে দাও, ব্যাস ঝামেলা শেষ। মূল বচন লিখে দাও, ঝামেলা শেষ। তাই মূল বচন লিখে দিলাম। এবার কি বচন তো হয়ে গেল, এবার কি সিস্টেমে লজিক করবো? এই ধরনের লজিকের ক্ষেত্রে মূল যেটা সিস্টেম হচ্ছে, বলছে দেখো নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে বিবর্তনের আবর্তন করো। মানে যে বচনটা হলো সেটাকে বিবর্তন করেছি, বিবর্তন আবার যেটা হবে সেটা আবার আবর্তন করো। তার মানে বিবর্তনের আবর্তন মানে কি মূল বচনটাকে বিবর্তন করতে হবে, বিবর্তনটাকে আবর্তন করতে হবে, মূল বচনটার না। যেটা বিবর্তন হলো সেই বিবর্তনটার আবর্তন, মানে এখানে বলে দিয়েছে বিবর্তনের আবর্তন, মানে বিবর্তন যেটা হবে সেইটার আবর্তন। তো এইখানেই হচ্ছে এটা আগের লজিকগুলো থেকে দেখবে সেটা, এটা আবার আলাদা। তাহলে বিবর্তনে আবর্তন বললে কিরকম? প্রথমে মূল বচন করলাম, মূল বচন এই লাইনটাকে কি করতে হবে? প্রথমত বিবর্তন করতে হবে। তাহলে বিবর্তন মানে কি? বিবর্তন মানে বিবর্তনের নিয়ম। তো কোন বচন হলো? এ বচন। আর এ বচনের বিবর্তন কি? এ বচনের বিবর্তন ই এর এ, আই এর আই, আই এর ও এর আই। তাহলে এ বচন হলো, এবার বিবর্তন ই হবে। তাহলে এই লাইনটা ই বচনে করতে হবে। এবার তারপর বিবর্তনের নিয়ম কি? তারপরে বিবর্তন নিয়ম হচ্ছে উদ্দেশ্যপদ, উদ্দেশ্যপদ রেখে দাও, গুণটা চেঞ্জ করো, আর বিধপদের বিরুদ্ধ পদ, ব্যাস বিবর্তন কমপ্লিট। তাহলে যেহেতু এটা এই লাইনটা ই বচন হবে, যেহেতু এ বচনের বিবর্তন ই, তাহলে এটা ই লাইনে করতে হবে, ই বচনে করতে হবে। আর ই বচনের শুরুটা কি? কোনো, তারপর কি উদ্দেশ্যপদ দিতে হবে, উদ্দেশ্যপদ কি? প্রতিবাদী ব্যক্তি, প্রতিবাদী ব্যক্তি হলাম। তারপর কি বিবর্তনের নিয়ম কি? গুণটা চেঞ্জ করতে হবে, হয় আছে, তাহলে নয় হলো। বিধপদ আছে, বিরুদ্ধপদ কি করে দিব? অ যুক্ত করে দাও, ব্যাস অছাত্র দিও, ব্যাস বিরুদ্ধপদ হয়ে গেল। বিধপদের বিরুদ্ধপদ, তাহলে কি হলো? কোনো প্রতিবাদী ব্যক্তি নয় অছাত্র, ব্যাস বিবর্তন কমপ্লিট। ই লিখে দিলাম, এখানে ব্র্যাকেট দিলাম বিবর্তিত, ব্যাস বিবর্তন হয়ে গেল। এইবার কি করবো? এবার কি এটার করবো না, এইবার এটার করবো এই যে বিবর্তন যেটা বিবর্তিত হলো না, এইটার করব আবর্তন। কারণ বলেই দিয়েছে বিবর্তনের আবর্তন, মানে বিবর্তন যেটা হলো সেইটার আবর্তন। তাহলে এই ক্ষেত্রে যখন বলবে তখন এরকম লজিক হবে, এইটা থেকে এটা, এইটা থেকে না, ওইটা থেকে হলে কিরকম লজিক সেটা তো পরপর দুটো দেখালাম, ঠিক আছে? তাহলে এটা হবে বিবর্তনটার আবর্তন। এই ধরনের লজিকের ক্ষেত্রে এই লাইনটার হবে আবর্তন। তো এই লাইনটা কি? ই বচন। তো ই বচনের আবর্তন কি? ই বচনের আবর্তন নিশ্চয়ই এখনই আমরা দেখেছি, এ বচনের আবর্তন আই, ই এর ই,
আই এর আই, ও এর সম্ভব নয়, তাহলে ই বচনে আবর্তন কি হবে? ই, তাহলে এই লাইনটা এবার ই বচনে হবে। আর ই বচন মানে কি? শুরুটা কি? কোনো আবর্তনের মূল, এবার আবার আবর্তনের নিয়ম প্রয়োগ করতে হবে। আবর্তনের মূল নিয়ম কি? উদ্দেশ্য বিধপদ চেঞ্জ করে দাও, আবর্তন কমপ্লিট। তাহলে এটার উদ্দেশ্য চেঞ্জ করে দাও, তাহলে কি বিধপদ এটা ছিল, সামনে নিয়ে আসবো, আর উদ্দেশ্য আবর্তন কমপ্লিট। তাহলে কোনো অছাত্র নয়টার গুণটা একই রাখবো, গুণের পরিবর্তন হবে না, গুণটা একই রাখবো। কোনো অছাত্র নয় প্রতিবাদী ব্যক্তি, ব্যাস প্রতিবাদী ব্যক্তি লিখে দিলাম, ব্যাস ই বচন লিখে দিলাম, আবর্তিত, ব্যাস এটা হয়ে গেল এই যে বিবর্তনে আবর্তন, শেষে আবর্তিত। বোঝা গেল? তাহলে এই ধরনের যখন প্রশ্ন বলবে তখন মনে রাখবে প্রথমত মূল বচন, তারপর বচনটার বিবর্তন, বিবর্তনটার হচ্ছে আবর্তন, এই লাইনটার আবর্তন, এই যে বিবর্তিত আবর্তিত। তাহলে এই ধরনের প্রশ্ন বললে ভালো করে দেখো, এই লজিকটা আগের থেকে একদম আলাদা হয়ে গেল। ক্লিয়ার? এবার দেখো তাহলে বিবর্তনে আবর্তন, তো বিবর্তনের আবর্তন যদি তুমি বুঝতে পারো, নিশ্চয়ই আবর্তনের বিবর্তনটাও বুঝতে পারবে। তো চলো আবর্তনের বিবর্তনটা এবার দেখা যাক। এই জন্য আজকে আমি এই অধ্যায় থেকে সমস্ত লজিকগুলো আজকে আমি তোমাদের এক ভিডিওতেই তোমাদের নিয়ে এসেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এতদিন যে লজিকগুলো প্র্যাকটিস করছো, বারবার করে তোমাদেরকে প্র্যাকটিস করে তারপরে তোমাদের অসুবিধা হচ্ছে, তারপর ভাবলাম যে আজকে তোমাদের এই ক্লাসটা করাই ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের। আজকের পর থেকে এই অধ্যায় থেকে আর কোনোদিনও ভুল হবে না। তো চলো এবার দেখা যাক, নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে আবর্তনের বিবর্তন করো। এবার হচ্ছে আবর্তনের বিবর্তন। এতক্ষণ কি করলে? বিবর্তনের আবর্তন। আমি এটাই বলতে চাচ্ছি যে এই অধ্যায় থেকে যদি দুইটা ভালো করে লজিক শিখো, একটা হচ্ছে মানে আবর্তন ও বিবর্তনটাকে মূলত ভালো করে জানতে হবে, আবর্তনটাকে আবর্তনের মতো জানতে হবে, বিবর্তনটাকে, তারপর সেগুলো যৌথ, মানে যেভাবে বলবে সেভাবে। তো মূলত ভালো করে দেখো, তো এখান থেকে দুইটা ইম্পর্টেন্ট লজিক, সেটা কি? একটা বলে বিবর্তন ও আবর্তন, তো আর একটা হচ্ছে আবর্তন ও বিবর্তন। মানে বিবর্তন ও আবর্তন যদি করতে পারো তাহলে আবর্তন ও বিবর্তনটা করতে পারবে। তারপর এখনই যেটা করলে যে বিবর্তনের আবর্তন যদি করতে পারো তাহলে আবর্তনের বিবর্তনটাও করতে পারবে, এই যে এটাও করতে পারবে। তো এইটাই হচ্ছে এই ধরনের লজিক। তো এবার কি বলছে? নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে আবর্তনের বিবর্তন করো। আবর্তন, এবার আবার আবর্তনের বিবর্তন। তো এখনই যেটা করলে বিবর্তনের আবর্তন যে নিয়মে করলে, এটার ক্ষেত্রেও সেরকমই করতে হবে। তো এখানে এক্ষেত্রে প্রথমে কি করতে হবে? আবর্তন, তারপর বিবর্তন। তো চলো দেখে নেওয়া যাক। একটা বাক্য নিয়েছি, যা চকচক করে তাই শোনা নয়। তাহলে চকচক করে তাই শোনা নয় তার মানে কি? চকচক করলে শোনা হয় না, তার মানে কি? এটা ও বচন হবে। কোনো চকচকে বস্তু নয় সোনা। যা চকচক করে তাই শোনা নয়, তার মানে কোনো নয়, কোনো নয় সাথে মিলে গেছে। তাহলে কি হবে? কোনো চকচকে বস্তু নয় সোনা, ও বচন, মূল বচন লিখে দিলাম ও বচন। এবার যেহেতু ও বচন হলো, তাহলে প্রথমে কি করতে বলছে? আবর্তন করতে বলছে। তাহলে এই জায়গাটাতে আবার তোমরা অনেকে ভুল করো, কি করে লিখবো? অনেকে লিখে দাও। তো ভালো করে মনে রাখবে, যখন এরকম ও বচন হবে, তাহলে প্রথমে যদি এই যে আবর্তনের বিবর্তন করে এরকম হয়, তাহলে প্রথমে লিখে দিবে ও বচনের আবর্তন সম্ভব নয়। কেন? কারণ যেহেতু এটা ও বচন, আর ও বচনের আবর্তন কি আমরা জানি, ও বচনের আবর্তন সম্ভব নয়। কারণ এ বচনের আবর্তন আই, ই এর ই, আই এর আই, ও এর সম্ভব নয়। তাহলে ও বচনের আবর্তন কি? এখানে লিখে দিব ও বচনের আবর্তন সম্ভব নয়, ব্র্যাকেটে কি লিখে দিব? আবর্তিত, ব্যাস হয়ে গেল। তাহলে এর পরের লাইনটা কি করবো? নিশ্চয়ই এটা থেকে আনবো না, কারণ এর পরের লাইনটা যেটা আছে সেটা এই লাইনটা থেকে আনতে হবে, মানে আবর্তনটারই বিবর্তন করতে হবে। তো এই লাইনটাই যেহেতু হলো না, মানে সম্ভবই, যেহেতু ও বচনের আবর্তন যেহেতু সম্ভবই হলো না, তাহলে এর পরের লাইনটা কি করবে? তোমরা কি করো? অনেকে তোমাদের মধ্যে অনেকেই আছে, কি করো? আবার এটা থেকে ঘুরিয়ে আনো, ব্যাস ক্রস করে দিবে। তাহলে মনে রাখবে, যখনই এই আবর্তনের বিবর্তন করবে, তখনই যদি ও বচনের আবর্তন সম্ভব নয় হয়, তাহলে মনে রাখবে এর পরে লাইনটা আসবে না। সেক্ষেত্রে লিখে দিবে ও বচনের আবর্তন সম্ভব না হয়, বিবর্তন সম্ভব নয়, ব্র্যাকেটে লিখে দিবে বিবর্তিত, ব্যাস এই লজিক তোমাদের কমপ্লিট। আবর্তনের বিবর্তন মানে ওই কড়া লজিকটাই, সবচেয়ে কঠিন লজিকটাই নিয়েছি, যে ক্ষেত্রে হলে তোমাদের অসুবিধা হতো, এই জন্য কঠিন লজিকটাই নিয়েছি, যে এরকম হলে তোমরা কি করতে। তো আশা করি সবসময় আমি নেগেটিভটাই নিয়েছি, তো মানে কঠিনটাই নিয়েছি, আর এরপর বাকিগুলো তো সোজা। এখানে থাকলে তো পারতে। তাহলে এই আবর্তনের বিবর্তন করে মনে রাখবে, প্রথম বচনটাকে আবর্তন, সেই আবর্তনটাকে বিবর্তন, যেভাবে করলে বিবর্তনের আবর্তন। তো এখানে যেহেতু সম্ভব নয় হলো, তাহলে এক্ষেত্রে মনে রাখবে ও বচনের আবর্তন সম্ভব নয়, না হয় বিবর্তনও সম্ভব নয়। যদি এটা হতো তাহলে সেটার হচ্ছে বিবর্তন করতাম, যেভাবে করলাম। তো বুঝতে পারলাম, এই হচ্ছে তোমাদের এই অধ্যায় থেকে পুরো লজিক। এই অধ্যায় থেকে পুরোটা লজিক হচ্ছে এগুলোই, এর বাইরে এই অধ্যায় থেকে কোনো লজিক নেই। আশা করি আর কোনো দিন ভুল হবে না। এই ক্লাসটা করার পরে বাকি ক্লাসগুলো প্র্যাকটিসের জন্য, মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাসে যা প্র্যাকটিস করিয়েছি তোমাদের, মানে তোমাদের বচন দিয়ে, সেগুলো করো। তো আশা করি তোমাদের আর কোনো ভুল হবে না। যেভাবে বলবে সেভাবে লজিক, এক একটা ধরন এক এক রকম। তো আশা করি তোমাদের ভুল হবে না। আর হ্যাঁ, এই ক্লাসটা, আর আরেকটা জিনিস যেটা বললাম, যে এই যে এবার 8-এর জন্য কোনটা আসবে, 8-এর জন্য তোমাদের এই যে এই প্রশ্নটা এবার দিতে পারে, এটাও দিতে পারে, এটা সেট করতে পারে, 4টা বাক্য দিয়ে দেবে, 4 2 8, এটা এই যে আবর্তনের বিবর্তন, তাহলে ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আবর্তনের বিবর্তন বলে এই লজিকের নিয়মে করতে হবে। তারপর এবারের জন্য
এবারের জন্য কি বলবে, এবারের জন্য হচ্ছে এই যে বিবর্তনে আবর্তন করো, আমি যেটা মেন ক্লাসে সাজেশনও বলেছি, প্লাস তো আমি পুরো সিলেবাস ওইভাবে করিয়েছি। তাহলে এই যে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে বিবর্তনে আবর্তন করো, এই যে এইভাবে করতে হবে। তারপর এই যে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে বিবর্তন ও আবর্তন করো, এটা হচ্ছে এগুলোর মধ্যে 8-এর মধ্যে সেট হবে। কিন্তু আরেকটা লজিক যেটা এখান থেকে যেটা আছে, যেটা এবার 2023-এ এসেছে, আবর্তন ও বিবর্তন করো, তো সেটা তো তোমার 8-এ এসেছিল, কিন্তু বিষয় হচ্ছে এটা তোমাদের শর্ট প্রশ্নে দিয়ে দিতে পারে, তাহলে কি তোমাদের কিন্তু সব ব্যাস এটা বাদ দিয়ে আবার কি উদ্ধার করবে, এটা তো শর্ট প্রশ্নের জন্য তো পড়তেই হবে, আর লজিক তো বাদ দেওয়া যাবে না, তাহলে এটা 8-এর জন্য না আসবে কিন্তু শর্ট প্রশ্নের জন্য আসতেই পারে, তাহলে শর্ট প্রশ্নের জন্য পড়তে হবে। তা মোট কথা যা লজিক দেখালাম সেগুলোই তোমাদেরকে সবগুলোই করতে হবে, তাহলে শর্ট প্রশ্ন আসবে, ব্রড প্রশ্ন, ব্যাস এটুকুই লজিক। আর এখান থেকে যে নোটগুলো আসবে সেই নোট থেকে আবার কি কি কাজে লাগবে সেটা তো আমি তোমাদেরকে বললাম, আবর্তনের নিয়মগুলো কাজে লাগবে, বিবর্তনের নিয়মগুলো, কারণ সেখানে আবার শর্ট প্রশ্নে আমি এসএকিউতে যেগুলো যে শর্ট প্রশ্নে আমি যে লিখে দিয়েছি, যে মনে করো কাকে বলে সেটা আসবে, শুধু তুমি কি করো সেখান থেকে নিবে, সঙ্গে তো আবর্তনের নিয়ম তুলে দিল, তাহলে তোমাকে সবই পড়তে হবে। সবই বলতে গিয়ে আমি যা যা ক্লাস করিয়েছি আমার কোনোটা ক্লাস ফেলা নয়, তো প্লিজ প্রত্যেকটা ক্লাস করো এইভাবে। তো আজকের পর থেকে আশা করি তোমাদের এই অধ্যায়ের লজিক আর নোটগুলো তোমরা পড়ে নেবে, এই নোটগুলো, কারণ পরীক্ষা তোমার কোনটা ভালো মনে হবে তুমি করবে, আর নোটগুলো করে নেবে, নোটগুলো লিখে দিয়েছি, নোটগুলো তোমরা করে নেবে, ঠিক আছে? তো এই ছিল আজকে তোমাদের ক্লাস। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো, আর নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো।